আপনি ঠিক আছেন তো? রুশান মোহাম্মদ মৃদু হাসেন, এরপর বলেন, আমার আবার কি হবে? আমি একেবারেই ঠিক আছি। তার কণ্ঠ এমন শান্ত যেন কোনো অনুভূতি তাকে স্পর্শ করতে পারছে না। ধীরে তার চোখ জোড়া জানালার দিকে যায়। বাইরে সকাল একটু গাঢ় হয়ে ওঠে। শহরের কোলাহল শোনা যাচ্ছে, কিন্তু সেই শব্দ সেই ঘরে পৌঁছাতে পারে না। আব্দুল রুশান মোহাম্মদ মৃদু হেসে আবদ্ধ কণ্ঠে তিনি বলেন, সূর্য যুগের পর যুগ কেটে গেছে। আর যদিও আগ্রহ চিত্রে এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে আমি ভাবি আসলে আমরা কই। ধরো হঠাৎ করেই মোড় পেরিয়ে এগিয়ে গিয়ে দেখি আমাদের অবস্থান, তবে দেখব সেখানে কিছু নেই। এক গোলক ধাঁধার অস্বস্তির মিছিলেই হারিয়ে বসেছি আমরা সবাই। স্মৃতির মিছিলে এগিয়ে থাকা আমি বড্ড খুঁজেছি, তবে চারিদিকে খাঁকা শূন্যতা। আমি মনক্ষুণ্ণ হইনি, আমি আনন্দ পেয়েছি। তাকে নিজের ধারণ করে বিশ্বাস করো, আমি কিছুই চাই না। আমি চাই শুধু তার অস্তিত্ব। সে আছে, এটাই হয়তো আমার জন্য অনেক। মাসুম সাহেব নির্বাক। এই মানুষটাকে সে যতই জানে তার ভেতরের অনুভূতি যেন আরো রহস্যময় হয়ে ওঠে প্রতিবার। এই আবেগ এতটাই নিঃস্বার্থ, এতটাই নির্মম, যেটা কোনো কবিতার বাধা যায় না। সূর্য কেবল মাথা নিচু করে বসে থাকে। কি বলবে, কি ভাববে, তার কোনো ঠিক নেই। তার মনে হয় এই মানুষটার ভালোবাসা পৃথিবীর সমস্ত শুদ্ধতা থেকেও বিশুদ্ধ, সমস্ত অপেক্ষার থেকেও দীর্ঘ, আর সমস্ত অপেক্ষার থেকে উদার। একটা দীর্ঘ নরম নিঃশ্বাস ভেসে আসে আব্দুল রুশান মুহাম্মদের ঠোঁট থেকে। তিনি বলেন, মানুষ মানুষের জন্য বাঁচে না, মানুষের জন্যই কাঁদে না। মানুষ খুব স্বার্থপর। মানুষ যা করে নিজের জন্য করে। মানুষ নিজেই নিঃসঙ্গ হবার ভয়ে কাঁদে। প্রকৃতির অবস্থান হারানোর শূন্যতায় ভয়ে মানুষ কাঁদে। মানুষ বাঁচে আশায়, অপেক্ষায় আর স্বপ্নে। ঘরটা নিঃশব্দ। একটা ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে যায়। শব্দ নেই, বাক্য নেই, প্রশ্ন নেই, শুধু অদৃশ্য কিছু ভার মাথার উপরে ঘুরছে, যেগুলোর ওজন না মাপা যায়, না ফেলা যায়। তিনজন মানুষ, তিনটি চুপচাপ বসে থাকা শরীর, কিন্তু প্রতিটির ভেতরে এক একটা সমুদ্র, এক একটা বিস্ফোরণ। মাসুম সাহেব জমে বসে আছেন। সূর্যের বুকের ভেতরে ঘুমট একটা অস্ত্রতা, কি যেন ঠিক অনুভূতি, যার ভাষা নেই, ব্যাখ্যা নেই। তবে আব্দুল রুশান মুহাম্মদ এখনো শান্ত। তার চোখে একটা চূড়ান্ত অবসানের সমাপ্তি, এক রকম স্থিরতা যা কেবল সে মানুষই ধারণ করতে পারে। প্রকৃতির স্মৃতি ভর্তি যে সিঁদুর মুক্তি দেবী দেখেছিল, সে কথা তো তিনি আজ মাত্র জানলেন না। এটা তো তিনি সেই ৭৫-এর বারাসাতেই সেই ছোট্ট ভাড়ার ঘরের কোণায় দাঁড়িয়ে দম্পতির কথোপকথনের প্রকৃতির স্মৃতি ভর্তি যে সিঁদুর মুক্তিদেবী দেখেছিলেন, সে কথা তো তিনি আজ মাত্র জানলেন না। এটা তো তিনি সেই ৭৫-এর বারাসাতেই সেই ছোট্ট ভাড়ার ঘরের কোণায় দাঁড়িয়ে নবদম্পতির কথোপকথনেই জানতে পেরেছিলেন। কিন্তু সে কথা স্বীকার করার সেইটুকু সাহস আজও হয়নি তার। কিন্তু সত্য হয়তো গিলে নিতে হয়, না হয় সেই সত্যগুলো আমাদেরকে জখম দিতে দিতে ধ্বংস করে দেয়। সকালটা কখন যে কেটে যায়, দাবদাহ কাটিয়ে দেয় দুপুর। সূর্য পশ্চিমে হেলে পড়ে। শহরের আলোয় একটু ধোঁয়াশা মিশে থাকে। বিকেল এসে জানায় তার নিঃশব্দ আগমন। মাসুম সাহেব তার বাড়িতে ফিরেছেন অনেকক্ষণ। সূর্য এবার প্রস্তুতি নেয় নেহালের সাথে দেখা করতে যাবার। এ যেন বড্ড জরুরি। তার মাথার ভেতর ভার, চোখে অভস্র জেদ। নেহাল সূর্যের ছোটবেলার বন্ধু। বর্তমান বিশ্ববিদ্যালয়ের খাতিরে তার অবস্থান ঢাকায়। ছেলে চঞ্চল হলেও বেশ কাজের। সূর্য তার বাইক নিয়ে পৌঁছায় নেহালের ক্যাম্পাসের চত্বরে। দু বন্ধুর সৌজন্য আলাপ থামতেই নেহাল বলে, অনেক খোঁজ করে বের করেছি, কিছু তো পেয়েছি, তবে তুই নিজে না পড়লে বুঝবি না। নেহাল একটা বাদামি খামে ভরা কাগজপত্র এগিয়ে দেয়। সূর্য খামের মুখটা খুলে এক এক করে সব বের করে। পুরনো কিছু রেকর্ডস, নামের তালিকা, কিছু অফিসিয়াল চিঠিপত্রের কপি। সূর্য হা করে তাকিয়ে থাকে পাতার পর পাতা। তার মাথার ভেতর কেমন যেন একটা শ্বাসরুদ্ধকর ভাব। নেহাল পাশে দাঁড়িয়ে বলে, এগুলো ছাড়া আর কিছুই জোগাড় করতে পারলাম না।
তুর্য একটা ব্রেঞ্চে গিয়ে বসে পড়ে, একে একে পাতা উল্টাতে থাকে, চোখ আটকে যায় একটা পাতায়। তুর্যের নিঃশ্বাস ভারী হয়ে যায়, সব কিছু একে একে ধীরে ধীরে গেঁথে যাচ্ছে একটা জালে, যে জাল হয়তো বহু আগেই বোনা হয়েছে, শুধু কেউ সুইটা তার হাতে তুলছিল না। বিকেলের আলো একটু একটু করে ঢলে পড়ে পাশের বিল্ডিংয়ের দেওয়ালে। ক্যাম্পাসের মাঠে ফুটবল খেলা শেষ, ঘামে ভেজা কিছু ছেলেরা জার্সি খুলে বেঞ্চে বসে জিরিয়ে নিচ্ছে। পেছনে উঁচু গাছের পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো ঠিক যেন প্রাচীন কোনো স্মৃতির মতো মৃদু আর স্থির। সেই আলোয় তুর্য বসে আছে এক কোণায় ব্রেঞ্চে, তার সামনে কোল জুড়ে খুলে রাখা কাগজের পাতাগুলো। তুর্য দুটো নাম, তার ঠিকানা আলাদা করে নোট করে। নামগুলো তার অদ্ভুত অক্ষর ভঙ্গির মনে হয়, পরিচয়ও যেন ছায়া মমতা, কোনো বিস্তারিত বর্ণনা নেই, শুধু ঠিকানা দেওয়া কলকাতা। নেহাল তখনও পাশে দাঁড়িয়ে শুধু দেখছে মাত্র। তুর্য সেই নোট করা পাতার অংশ ছিঁড়ে নেহালকে এগিয়ে দিয়ে বলে, আপাতত সাসপিশিয়াস লাগছে এই দুইটা নাম, এদের ডিটেলস বের করার চেষ্টা করতো। নেহাল পাতাগুলো হাতে নিয়ে একবার পড়ে নেয়, তারপর মাথা ঝাঁকিয়ে বলে, 1 সপ্তাহ সময় দে, কলকাতার ব্যাপারটা কঠিন, তাও চেষ্টা করছি। তুর্য কেবল একবার মাথা নাড়ে, তার চোখে এখন সেই পাতার প্রতিচ্ছবি। তারপরও ফাইলগুলো আবার গুছিয়ে খামে ভরে। সে উঠে দাঁড়ায়, নেহালকে বিদায় জানিয়ে ফেরার পথে এগোয়। ঘরে ফেরে সন্ধ্যা নাগাদ। নগরের বুক জুড়ে সন্ধ্যা ধীরে ধীরে নেমে এসেছে, যেন ক্লান্ত সূর্যটা শহরের ঘাড়ে মাথা রেখে একটু জিরিয়ে নিচ্ছে। বাতাসে ধুলো, ভাঙা আলো আর একরকম অচেনা ভার। তুর্য বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে এগিয়ে যায়। বাতাসে ধুলোর সাথে মিশে আছে এক ধরনের অচেনা ভার, যা তার কাঁধে পড়ছে না, কিন্তু তার ভেতরটা চেপে ধরেছে। বাড়িতে ঢুকেই সে সোজা নিজের ঘরের দিকে চলে যায়। কারোর সাথে কথা নাই, চোখাচোখিও নয়, একটি অন্য জগৎ থেকে ফিরে আসা মানুষের মতো, যার ভেতরে এখনো গেঁথে আছে অন্য কোনো সময়ের আবেশ। দরজা ভেতর থেকে লাগিয়ে ব্যাগ খুলে ফাইলের খামগুলো বের করে টেবিলের উপরে রাখে। তারপর ধীরে ধীরে চলে যায় শাওয়ারের নিচে। পানির ধারার মতো করে চিন্তারা তার মাথার উপর দিয়ে বয়ে যায়। প্রতিটি ফোঁটার সাথে কেবল শরীর থেকে ক্লান্তি নয়, মন থেকে ভারও নামতে চায়, কিন্তু পারে না। সেই পুরনো কাগজ, কিছু মুছে যাওয়া নাম, ধোয়াটে ঠিকানা এবং এক অস্পষ্ট অতীত, সব মিলিয়ে যেন একটা রহস্যময় ম্যাপ আঁকা হয়ে চলছে তার ভিতরে। এক মুহূর্তেই মনে হয় সে খুব কাছাকাছি, আর এক মুহূর্তেই মনে হয় সব কিছু হাতছাড়া। ফ্রেশ হয়ে আবার নিজের ঘরে ফিরে আসে তুর্য। টেবিলে হালকা বাতি জ্বলে উঠলে কাগজগুলো যেন এক এক করে জেগে ওঠে। সে ফাইল খুলে পড়ে, যেন একটা অদৃশ্য কোর্ট রুমে বসে তদন্ত করছে প্রতিটি পৃষ্ঠার সাক্ষী, প্রতিটি নাম সাক্ষ্য। ঘরের নিস্তব্ধতা ঘন হয়ে ওঠে, বাতাস ভারী হয়, কিন্তু তুর্যের ভেতর তখন এক অদ্ভুত শীতল দৃঢ়তা। এই কাগজগুলো কারো জানার দরকার নেই, এই সত্যগুলো এখন কেবল তার। হঠাৎই সে উঠে দাঁড়ায়, একটা সিদ্ধান্ত কেমন করে যেন মগজের ভেতর ঝর্ণার মতো হয়ে আসে, নিঃশব্দ তীব্র। ধীরে পা ফেলে সে আব্দুল রুশান মুহাম্মদের ঘরের দিকে যায়। দরজাটা সামান্য খোলা, ভেতরের টেবিলের পাশে বসে আছে আব্দুল রুশান মুহাম্মদ, চোখে পুরনো চশমা, সামনে খুলে রাখা একটি ধূসর পৃষ্ঠার বই, চারপাশে বইয়ের গন্ধ, পুরনো কাঠের মৃদু শব্দ আর নিঃশব্দে বয়ে চলা একটি জীবনের ইতিহাস। তুর্য দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, সেই দৃশ্যটা তার কাছে যেন অতীতের কোনো চিত্রপট, এক জীবন্ত ক্যানভাস, যেখানে জীবন ও অপেক্ষা পাশাপাশি বসে আছে। তুর্য কড়া নাড়ে না, কোনো শব্দও করে না, নিঃশব্দে ঢুকে পড়ে ঘরের ভেতর। আব্দুল রুশান মুহাম্মদ চোখ তুলে তাকান, একটু বিস্ময় নিয়ে বলেন, তুর্য, কিছু দরকার? তুর্য মুখে একটু হাসি ফুটে ওঠে। তুর্যের মুখে একটু হাসি ফুটে ওঠে, সে হাসি অপ্রস্তুত নয়, ভাঙ্গাও নয়, এবং একটা গভীর জমানো কিছু। এরপর সে ধীরে বলে, শঙ্কর নামের যে ব্যক্তির থেকে তোরার কাছে যে চিঠি এসেছিল, সে চিঠিটা চাই। আব্দুল
আব্দুল রুশান মুহাম্মদের মুখে ছায়া খেলে যায়, কপালে ভাঁজ পড়ে না, কিন্তু চোখের মধ্যে জমে ওঠে এক নিস্তব্ধ বিস্ময়। স্বরের মধ্যে হালকা একটা কৌতূহল নিয়ে তিনি জিজ্ঞেস করেন, হঠাৎ চিঠিটা কেন? তুর্য এক মুহূর্ত নীরব থেকে বলে, বলার মতো কিছু না, শুধু একটু দরকার। ভাবছি শঙ্খকে যদি পাওয়া যেত। আব্দুল রুশান মুহাম্মদ কিছু বলেন না, আর একটানা তাকিয়ে থাকেন তুর্যের মুখের দিকে, যেন তার ভেতরে কিসের আঁচ পেতে চাইছে। তারপর ধীরে নিঃশব্দে টেবিলের নিচে রাখা তহুরার পুরনো কাঠের সিন্দুকটা খুলে দেন। সেখান থেকে খুব যত্নে খুঁজে খুঁজে তুলে আনেন একটা চিঠির খামটা বাড়িয়ে দেন তুর্যের দিকে। তুর্য চুপচাপ সেটি হাতে নেয়, বুক পকেটে রেখে দেয় গভীর সতর্কতায়, যেন সেটা কোনো ঠিকানা নয়, বরং একটা পূর্ণ যাপন, একটা হারিয়ে যাওয়া সময়ের হৃদস্পন্দন। চোখে তার পুরনো জেদের রেখা ফুটে ওঠে, সেই চেনা চাপা শপথ যা কেবল নিজের ভেতরেই জ্বলে ওঠে নিঃশব্দে। সে বেরিয়ে যায় আব্দুল রুশান মুহাম্মদের ঘর থেকে। কোনো কথা নয়, কোনো বাক্য নয়, শুধু একমাত্র চিঠি, একটা নাম, একটা অসমাপ্তের অপেক্ষা, আর তার সামনেই দাঁড়িয়ে থাকা এক মানুষ যাকে সত্য খুঁজতে হবে আলো ছাড়াই। ঘরের দরজাটা পেছনে টেনে তুর্য ধীরে নিজের ঘরের ভেতরে ঢুকে। এ ঘরের জানালার কাছে ধুলো জমে আছে, বাতাসে পুরনো কাঠের গন্ধ। তহুরার ঘরটাও যেন সত্য জানতে চায়। সব দিকে অদ্ভুত নিস্তব্ধতা। তুর্য টেবিলের উপরে রাখা ফাইলগুলো চোখ বুলিয়ে ধীরে বুক পকেট থেকে চিঠিটা বের করে। চিঠিটার খাম বেশ পুরনো, কাগজের গায়ে ছোপ পড়েছে, কোণগুলো ক্ষয়ে গেছে। হালকা করে খুলে তুর্য ভেতরের পাতাটা ছবি তোলে, তারপর খামের উপরের অংশ, যেখানে প্রেরকের ঠিকানা কলিকাতা বউবাজার নর্থ কলেজ স্ট্রিট, বাকি অংশ অস্পষ্ট। কিছু অক্ষর প্রায় মুছে গেছে, তবুও কোথাও কোথাও হালকা ছাপ বেঁচে আছে। সেটারও একাধিক ছবি তুলে নানান অ্যাঙ্গেল থেকে। তারপর সে ফোনটা হাতে নিয়ে বন্ধু বান্ধবদের একটা প্রাইভেট গ্রুপে ছবিগুলো পাঠায়। গ্রুপটা পুরনো বন্ধুদের। এখানে যারা আছে তুর্যের জানা মতে এদের অনেকেই হ্যাকিং, টেস্টিং, ইতিহাস খোঁজা বা কোনো প্রকার রহস্য খুঁজে বের করার খেলায় সবসময় আগ্রহী। ছোটবেলায় এদের শখ ছিল শার্ক হোম হবার। তুর্য যে এসব মজায় মাতেনি এমনটা নয়। তুর্য একবার হাসে। তার লাস্ট টেক্সট ঠিক কত সালে দেওয়া এই গ্রুপে তার সন্ধান নেই। বছর দুয়েক এই গ্রুপটা আর সম্পূর্ণ নীরবতা। তাও পেছনে গেলে চলবে না। তুর্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছবিগুলো পাঠিয়ে লিখে দেয়, দেখো তো কেউ সাহায্য করতে পারো কিনা। এই চিঠিটা প্রায় 50 বছরের পুরনো। শঙ্খনগর একজন মানুষ লিখেছে। ঠিকানাটা হাফ মুছে গেছে। বিশেষ করে ঠিকানা খুব প্রয়োজন। কেউ কি এটাকে ডিজিটালি এনহ্যান্স করে পুরোটা পড়ার চেষ্টা করতে পারো? অথবা যদি কেউ চেনো এই লেখার ধরন বা লেআউট, প্লিজ জানাও, খুব জরুরি। কিংবা এমন কাউকে চেনো কি যেসব কাজ করে থাকে, পুরনো লেখাগুলোকে সামনে নিয়ে আসে। বার্তা পড়ে কয়েক মিনিট নিশ্চুপ থাকে গ্রুপ। তারপর একে একে উত্তর আসতে শুরু করে। আদিল নামে একজন লেখে, তুর্য, আমি ওশিয়ার সফটওয়্যারে দিয়ে দেখেছি যদি কিছু করা যায়। আব্দুল হান্নান নামের একজন লিখেন, দেখতেছি কিছু শব্দ শনাক্ত করা যায় কিনা। ছবি না দিয়ে মেন চিঠিটা হাতে পেলে আরো ভালো হতো। জিকু নামের একজন লেখে, ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। চিঠি কি কালচে লাল? তাহলে ওটা ফাউন্টেন পেনের আয়রন জেল ইঙ্ক হতে পারে। তাতে কিছু কেমিক্যাল এনহ্যান্সমেন্ট সম্ভব। তুর্য একটুখানি ভেবে নেয়, তারপর ফোনটা পাশে রেখে আবার চিঠিটার দিকে ফিরে যায়। শব্দগুলো ছুঁয়ে দেওয়ার মতো করে পড়ে। রাত আরো গাঢ় হয়েছে। ঘরের ভেতর হালকা বাতাসের পর্দা একটু নড়ে। তুর্য ফোনটা টেবিলে রেখে দিয়েছিল, কিন্তু হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে একটা নাম। মেসেজ করেছে জিহান কুবরিয়া। তুর্য একটু অবাক হয়। জিকুর সাথে ওর ব্যক্তিগতভাবে কথা হয় না সে অনেক বছর। বন্ধুত্ব স্কুলে বেশ ঘনিষ্ঠ ছিল, তবে সময়ের সাথে সাথে সেই বন্ধুত্বের পারদ জমেছে। মেসেজ ওপেন করে তুর্য পড়ে, তুর্য, ঠিকানাটা কি সিরিয়াস কিছু? এরপর আরেকটা মেসেজ আসে, তুই হয়তো জানিস না, আমি গত 2 বছর ধরে ইউনিভার্সিটির অ্যাপ্লয়েড কেমিস্ট্রি ল্যাবে আছি। আমরা একটা রিসার্চ করছি হস্তলিখিত পুরনো দলিল
বা ডকুমেন্ট থেকে মুছে যাওয়া লেখা কিভাবে কেমিক্যাল বা লাইট বেসড মেথড দিয়ে পুনরুদ্ধার করা যায়। তুর্যের চোখ স্থির হয়ে আসে স্ক্রিনে। জিকু আবার লেখে, এই চিঠি থেকে, আর তুই যেমন বললি যে চিঠির বয়স 50 বছর, আমার মনে হয় আয়রন জেল ইঙ্ক, ফাউন্টেন পেন ইঙ্ক এমন কোনো কলম দিয়েই লেখা। আর এ ধরনের কলমের কালি সময়ের সঙ্গে অক্সিডাইজ হয়ে ফেড হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই কাগজের মধ্যেই কেমিক্যালের ট্রেস থেকে যায়। আমরা সেই ট্রেস ধরেই ইউভি বা আয়ার লাইটে কাজ করি, সঙ্গে কিছু হার্মলেস রিএজেন্ট ব্যবহার করি যাতে কালি ফিরে আসে আংশিকভাবে। একটার পর আরেকটা মেসেজ। তোর চিঠিগুলোর ছবি আমি ভালো করে দেখেছি। কালির ধরন, কাগজের গঠন আর লেটার ফোল্ডিং দেখে মনে হচ্ছে লেট 60s এজ বা আর্লি 70s এজের দিকে হতে পারে। আমাদের কাছে একটা মিনি স্পেশাল স্ক্যানার আছে যেটা মাইক্রোস্কোপিক রেসিডিউ ডিটেক্ট করতে পারে। তুই চাইলে কাল সকালে চিঠিটা নিয়ে আসতে পারিস। তুর্যের বুকের ভেতর যেন কেমন একটা চাপ তৈরি হয়। এতদিনের অজানা একটা রাস্তা এবার সত্যি খোলা যাচ্ছে মনে হয়। সে ফোনের স্ক্রিনে ভেসে থাকা মেসেজের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চিঠিটার খামটা আবার হাতে নিয়ে স্পর্শ করে। এরপর তুর্য জিকুর মেসেজের রিপ্লাই করে, অনেক অনেক ধন্যবাদ চিকু, আসলে ঠিকানাটা খুব দরকার। আমাকে তো ল্যাবে অ্যাড্রেসটা পাঠিয়ে দে, কাল সকালে আমি চলে আসবো। স্ক্রিনে কিছুক্ষণ নীরবতা, তারপর জিকুর মেসেজের মাধ্যমে ঠিকানা পাঠিয়ে দেয়, সাথে লেখে, কাল কিন্তু তুই কফি খাওয়াবি, শুধু কাজের বাহানা নয় তুর্য, সময় নিয়ে আসিস। কত বছর দেখা হয় না ভাব, আড্ডা হবে। তুর্য একটুখানি হেসে ফেলে। এত বছর পরও জিগুর কথার ভঙ্গিমা একটুকু বদলায়নি। সেই স্কুল জীবনের মতোই বন্ধুত্ব, দায়িত্ব, তার এক আশ্চর্য ভারসাম্য ওর মাঝে। আসলে মানুষ বোধহয় একটা সামান্য পদক্ষেপের কারণেই আটকে থাকে। আমাদের কত পুরনো বন্ধু একদিকে ওদিকে ছড়িয়ে আছে, খোঁজ নেওয়া হয় না। আমরা আটকে থাকি রোজগারের ব্যস্ততায়। তুর্য হাসে। জিকুর সাথে কাজের বাহানায় কথা হলেও যেন তুর্যের অনুভব হয় সে পুরনো দিন পেয়ে গেছে। সে মেসেজটা একবার চোখ বুলিয়ে আবার ফোনটা নামিয়ে রাখে, তারপর ধীরে ধীরে খাটের পাশে রাখা সাইড টেবিলটার দিকে এগিয়ে যায়। সেখানে এক কোণায় ছোট্ট একটা কাঠের ট্রে, তার উপর রাখা কিছু বই আর কলম, পাশে একটা ছাই রাঙা মোমবাতি। তুর্য খুব সতর্ক হাতে বুক পকেট থেকে সেই পুরনো চিঠিটার খামটা বের করে, একবার চোখের সামনে ধরে রাখে কিছুক্ষণ, যেন কাগজের প্রতিটি আঁচড় তাকে কিছু বলছে, ডাকছে কোথাও। তুর্য সব কিছু গুছিয়ে রাখে। এটা যেন একটা প্রমাণ, একটা চিহ্ন আর একটা অসমাপ্ত ইতিহাসের সূত্র। সব যেন মিলবে সময়ের বেড়াজাল থেকে বেরিয়ে। হালকা বাতাসে পর্দা আবার নড়ে ওঠে। জানালার বাইরে একটা রাতজাগা পাখির ডাক ভেসে আসছে। শহরের নিঃশব্দ ভঙ্গুরতা আর তুর্যের বুকের গুমট আশঙ্কা সব মিলিয়ে এক নিবিড় মুহূর্ত তৈরি হয়। তুর্য একটু পেছনে হেলে খাটে বসে, মাথা ঠেকিয়ে দেয় দেওয়ালে, চোখ বুজে ফেলে ধীরে ধীরে। রাতটা যেন খুব ধীরে কেটে যায়। তুর্য কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেও পারে না। ঘুমটা গভীর নয়, তার মস্তিষ্কের মাঝে জমেছে হাজারটা কাটাকাটি খেলা। সকালটা আসে খুব স্নিগ্ধভাবে। জানালার ফাঁক গলে আলো এসে তুর্যের ঘর জুড়ে পড়ে আর সে ধীরে উঠে দাঁড়ায়। একটা নতুন দিন শুরু হয়েছে, তবে তুর্যের হাতে আর বেশি সময় নেই। তাকে আবার ফিরতে হবে তার ঠিকানায়। সে তো সমাজ, লোক সকলকে লুকিয়ে এখানে চুপটি করে রহস্য খুঁজছে। আজকের দিনটাই শুধু তার হাতে। তুর্য এসব নিয়ে ভাবে না, আর খুব নীরবে তৈরি হয়। একটা ছোট্ট ব্যাগে চিঠিটার খামে নোটপ্যাড আর একটা কলম রাখে, বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, তবু রাস্তায় ছিটেফোঁটা ব্যস্ততা ছড়িয়ে পড়েছে। ঘড়িতে তখন সকাল 8:55। তুর্য পৌঁছে যায় জিকুর ইউনিভার্সিটির ল্যাব বিল্ডিংয়ে। তুর্য দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে দরজা খুলে যায়। জিকু দাঁড়িয়ে, মুখে চওড়া হাসি, গায়ে ল্যাব কোট, গলায় ঝুলছে চোখের চশমা। সে যেন আজ ভোরে ভোরে সকলের আগে এসেছে তো শুধু তুর্যের জন্য।
জিকু তুর্যকে দেখেই এগিয়ে জড়িয়ে ধরে। তুর্য খানিকটা অপ্রস্তুত হলেও পুরনো বন্ধুকে নিজেও জাপটে ধরে। জিকু প্রসন্ন হয়ে বলে, তোকে এক যুগ পর দেখলাম। তুর্য হেসে বলে, লম্বা বছর কেটে গেছে বন্ধু। দুই বন্ধুর চোখে এক মুহূর্তের জন্য কেবল স্মৃতি খেলে যায়। ছোটবেলার বিকেল, বইয়ের পাতা, সাইকেলের দৌড় আর রহস্য গল্পের পাতা হারিয়ে যাওয়া তারা। এরপর জিকু তুর্যকে ভেতরে কক্ষে নিয়ে যায়। ভেতরে ঢুকে তুর্য চেয়ারে বসে চিঠিটা জিকুকে বের করে দেয়। জিকু চিঠিটা হাতে নিয়ে খুব সাবধানে পড়ে। এরপর বলে, ঠিক যেমন ভেবেছিলাম, কালিটা পুরনো আয়রন জেল ইঙ্ক, কাগজে এখনো মাইক্রো রেসিডিউর আছে, কিন্তু এটা ডেলিকেট কাজ। কেমিক্যাল লাগানোর আগে স্ক্যান করব ইউভি বা আইআর লাইটে, তারপর একটা সফটওয়্যারে ইমেজ ইনহ্যান্স করব। যতটুকু লেখা এখনো শোষিত হয়ে আছে তার ধাঁচ ধরার চেষ্টা করব। কিন্তু চিঠিটা কার? কাল গ্রুপে বললি খুব ইমার্জেন্সি। কাকে খুঁজতে চাইছিস এত বছরের পুরনো ঠিকানা? তুর্য হাসে। এরপর বলে, সে লম্বা ঘটনা, বলতে পারিস খুব অসম্ভবের মাঝে চিঠিটা পেয়েছে। শুধু চিঠির মালিককে পেলেই চলে। জিকু বলে, অনেক পুরনো। এই ঠিকানায় আসলে এখন কেউ থাকে কিনা সেটাই খোঁজার, কিন্তু আগে ঠিকানাটা পাওয়া অত্যন্ত জরুরি। তুর্য একটুখানি মাথা নাড়ে, চুপচাপ বসে থাকে সে। জিকু এবার রুমের এক পাশে রাখা আধুনিক এক ডেস্কের দিকে এগিয়ে যায়। টেবিলে রাখা ছোট্ট একটা ইউভিআইআর ডুপ্লেক্স লাইট স্ক্যানার অন করে। তারপর গ্লোভস পরে খুব ধীরে সেই চিঠিটাকে ওপরে রাখে। আলো জ্বলে ওঠে। কক্ষটা যেন হঠাৎ একটু নিস্তব্ধ হয়ে যায়। তুর্য গন্তব্যহীন এক পথে ছুটছে সে জানে, তবে তাও সে সমাধান চায়। প্রকৃতি আর তহুরা দুজনেই এক পৃষ্ঠার এপাট আর ওপাট, দুজনেরই রহস্যের গভীরে আটকে আছে, আর সারা পৃথিবী যেন তাদের রহস্যে ডুবিয়ে রেখেই খুশি। তবে তুর্য ছুটছে পৃথিবীর বিপক্ষে। স্ক্যানারের নীলচে আলো ধীরে ধীরে কাগজের গায়ে নেমে আসে। সেই আলোতে পুরনো কালি নতুন করে জেগে ওঠে। মাঝে মাঝে অক্ষরের রেখা স্পষ্ট, কথাও ভেঙে গেছে, কথাও আবার হালকা ছাপ রেখে গেছে। জিকু নিঃশব্দে মনোযোগ দিয়ে কাজ করছে। কয়েকটা ফ্রেম ধরে ধরে স্ক্যানার রিডিং নিচ্ছে। তার চোখে স্নায়ু বিজ্ঞানীর মতো ধৈর্য, মুখে একাগ্রতা এবং মনে এক ধরনের দায়িত্ব। তুর্য চুপচাপ বসে জিকুর প্রতিটা মুভমেন্ট পর্যবেক্ষণ করছে। হঠাৎ স্ক্রিনে একটা অংশে কিছু অক্ষর ভেসে ওঠে। নর্থ কলেজ স্ট্রিট, বটবাজার, কলকাতা 70073, চিত্রাডাঙ্গা হাউস, তৃতীয় লেন। জিকু মৃদু গলা তুলে বলে, পেয়েছি, তোর চিঠি হারিয়ে যাওয়া ঠিকানা পেয়েছি। তুর্যের বুকের ভেতর কেমন যেন করে ওঠে। সে চেয়ার থেকে উঠে ছুটে যায়। জিকু তারপর একটা ডেস্কে গিয়ে খুব ধীরে একটি সাদা কাগজ টেনে আনে। স্পষ্ট অক্ষরে পুরো ঠিকানাটা লিখে দেয়। নর্থ কলেজ স্ট্রিট, বটবাজার, কলকাতা 70073, চিত্রাডাঙ্গা হাউস, তৃতীয় লেন। জিকু তুর্যের হাতে কাগজটা দিয়ে বলে, এইবার যদি এই চিত্রাডাঙ্গা হাউস এখনো থেকে থাকে তাহলে কিছু সূত্র তো পাবি, চেষ্টা করে দেখ। তুর্য চুপচাপ কাগজটা হাতে নেয়, যেন ধরে আছে এক অমূল্য চাবি। যে চাবি খুলে দিতে পারে বহুদিনের গোপন এক দরজা। তার চোখে খুশিতে চমকিত হয়ে ওঠে। তুর্য ভাবেনি যে এই ঠিকানাটা এত সহজে খুঁজে পাওয়া যাবে। সে একরকম খুশিতেই জিকুকে জাপটে ধরে। জিকু হাসে, একটু কাঁধে চাপড় মেরে বলে, তুই এত খুশি হচ্ছিস যেন মনে হচ্ছে তোর প্রেমিকার ঠিকানা পেয়েছিস। আমার কিন্তু গল্পটা শোনার জন্য এক্সাইটমেন্ট বাড়ছে। এত পুরনো ঠিকানা আর তুই এত খুশি? তুর্য বলে, আগে সব রহস্যের সমাধান করি, এরপর একদিন জমি আড্ডা দেব, তারপর সবটা জানাবো। আপাতত একটু ধৈর্য ধর। তুর্যের এই কথার পর জিকুও আর তুর্যকে জড়াজড়ি করে না। এরপর বেশ অনেকক্ষণ তাদের আড্ডা চলে নানান বিষয়ে। চায়ের কাপ ফুরায় পর পর কয়েকটা। সকাল গড়িয়ে যায়। জিকুর ল্যাবে তখনও আড্ডা লেগে থাকে। গবেষণার টেবিল আড্ডার আলিঙ্গনায় রূপ নেয়। দুজনের মাঝে 1 কাপ চা, 2 কাপ, 3 কাপ চা শেষ হয়, অথচ আলোচনার কোনো শেষ নেই। ছোটবেলার গল্প, কলেজের স্মৃতি, হারিয়ে যাওয়া কিছু দুঃখ আর আকস্মিকভাবে ফিরে আসা কিছু, সব মিলিয়ে একটা ব্যস্ত দুপুর জেগে ওঠে রঙিন আলোর অবসাদে।
দুপুর গড়িয়ে যখন সূর্য কিছুটা নরম হয়, শহরের ধোঁয়াশা আর ক্লান্তিকে উপেক্ষা করে তুর্য বাইকে চেপে ঘরে ফেরে। আজ তার মন ভার নয়, বরং অদ্ভুতভাবে হালকা। কিছু খুঁজতে গিয়ে অপ্রত্যাশিত কিছু ফিরে পাবার এক খুশি। একই সাথে বুক পকেটে রাখা পরিচয় লেখা কাগজটুকু যেন তাকে নতুন ভাবাচ্ছে। বাড়িতে ঢোকার সময় তুর্যের চোখ যায় ডাইনিং টেবিলের পাশে বসে আছে আব্দুল রুশান মোহাম্মদ। টেবিলে দুপুরের খাবার সারি সারি সাজানো, তাও তিনি অপেক্ষারত। তুর্যর জন্যই অপেক্ষা করছিলেন তিনি। তুর্য একটু হাসে, এরপর চুপচাপ এসে বসে পড়ে। চেয়ারের শব্দে আব্দুল রুশান মোহাম্মদ তাকায়, মুখে কৌতূহলের ছায়া, কিন্তু চোখে প্রশান্তি। আব্দুল রুশান মোহাম্মদ বলেন, সকাল থেকে কতবার ফোন দিয়েছি তোমাকে, কোথাও একটা গেলে একবার জানিয়ে তো যেতে হবে, আমারও তো চিন্তা হয় তাই না? তুর্য একটু হেসে বলে, আমি একদমই বুঝতে পারিনি যে ফোনটা মিউট হয়েছিল। বাড়িতে এসে আপনার সাথে খাবো বলে তো বাইরে না খেয়ে চলে এলাম। ভেবে নিয়েছিলাম যে আপনি আমার জন্য অপেক্ষায় থাকবেন। আব্দুল রুশান মোহাম্মদ ভনিতা না করে বলেন, যাও আগে ফ্রেশ হয়ে নাও, অপেক্ষা করছি। তুর্য চেয়ার ছেড়ে উঠে বলে, মাত্র 2 মিনিট লাগবে, জাস্ট হাত মুখটা ধুয়ে আসছে। ব্রাশে দেখালা, তুমি ভাত বেড়ে দাও। বলেই তুর্য উঠে বেরিয়ে যায় খাবার ঘর থেকে। ঠিক মিনিট দুয়েক পরে আবার ফিরে আসে। খাবারের সময় চুপচাপ নিঃশব্দ কাটে। দুপুরের খাবার শেষে যে যার ঘরে ফিরে। তুর্য ঘরে ফিরে প্রথমেই কাগজের ঠিকানাটা নেহালকে পাঠায়। এ সময়ে নেহাল ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না। তুর্যের হিসেবে নেহাল হচ্ছে সর্বঘাটের কাঠালি কলা ধরনের একজন মানুষ, যার দক্ষতা সব বিষয়ে পরিপূর্ণ। খুব সহজে মানুষের সঙ্গে মিশে যাওয়া থেকে শুরু করে কোন খবর কী করে কার কাছ থেকে কৌশলে বের করে আনতে হবে সে বিষয়ে দক্ষ নেহাল। তুর্য ফোনটা ছোট্ট টেবিলে রাখে। জানালার ধারে দাঁড়িয়ে মাঠের রৌদ্র পাল্লিপ্ত সবুজ চোখ রাখে তুর্য। রোদের ফাঁকে ফাঁকে ঘাসের উপর ঝিলিক খেলে যায়, হাওয়ার সঙ্গে খেলে বেড়ায় পাতারা। তবু সেই রং আর হাওয়ার ভেতরে কোথাও যেন ফাঁকা লাগে। এই ফাঁকা যেন এক অষ্টাদশীর অস্তিত্ব তার মনে গভীর আবেশ টানছে। তুর্য নিজের অজান্তেই যেন ফোনটা হাতে তুলে নিয়ে হিয়ার একখানা স্থির চিত্রের চোখ বোলায়। চোখের সামনে স্পষ্ট হয় তার মন কুঠুরিতে দমকা হাওয়া আনতে সক্ষম নারীর শাড়িতে মোড়ানো রূপ। তুর্যের বুকের ভেতর কেমন একটা করে ওঠে। তুর্য ধীরে মেসেজ অপশনে পৌঁছায়, কিছুক্ষণ চুপ করে টাইপ করতে শুরু করে। হিয়া, জানিস আমি মাঝে মধ্যে নিজেকে আবিষ্কার করি একাকে 4 দেয়ালের মাঝে, কখনো বা মহাশূন্যে। সব থেকে অবাক করার বিষয় হলো আমি নিজেকে যেখানে আবিষ্কার করি না কেন, আমি নিজেকে একাই পাই, রিক্ত শূন্য। তবে আজ এই রিক্ততে একটা নতুন উপস্থিতি পাচ্ছে, একটা গন্ধ, একটা মায়া, আর কাজলে মরণে একজোড়া ভয়ঙ্কর চোখ। শেষ দাড়ি টানার পর মেসেজটা পড়ে তুর্য নিজেই কিছুক্ষণ স্থির হয়ে থাকে। এসব কি লিখেছে সে, কেনই বা লিখেছে? তুর্য মেসেজটা কাটতে যাবে তার আগেই ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসে। তুর্য মেসেজটা ওভাবেই রেখে ফোনটা টেবিলের উপরে রাখে। তবে সব যেন এক অদৃশ্য পরিকল্পনায় চলতে থাকে। মেসেজটা সম্পূর্ণ পৌঁছে যায় হিয়ার দোরগোড়ায়। তুর্য ধীরে দরজাটার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই আব্দুল রুশান মোহাম্মদের মুখটা দেখা যায়, চোখে সেই চিরচেনা কোমল দৃষ্টি। তিনি বলেন, তোর সাথে একটু বসতে ইচ্ছে করছে, কি বলিস? আয় আমার ঘরে আয়, কাল তো সকাল সকাল আবার তোকে ফিরতেও হবে। তুর্য এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর হেসে ফেলে। আমি ভাবছিলাম আপনি বিশ্রাম করছেন, তাই একটু বিকেল ঘন হলে আপনার ঘরের দিকে যাবো ভেবেছিলাম। আব্দুল রুশান মোহাম্মদ বলেন, এই বয়সে সারাদিনই বিশ্রাম? কথাটার সমাপ্তি টেনেই তিনি নিজের কক্ষের দিকে পা বাড়ান। তুর্য ধীরে পা ফেলে তার পিছু এগিয়ে চলে আব্দুল রুশান মোহাম্মদের ঘরের দিকে। ঘরটা জানালার ফাঁকে দুপুরের শেষ আলো জেগে আছে নিঃশব্দে। রাশিদার গরম চায়ের কাপ রাখে খুব যত্নে। তুর্য খানিকটা অপলক তাকিয়ে থমকে থাকে আঁকাবাঁকা কারুকার্যে উঠতে থাকা চায়ের কাপের ধোয়ার রাশির দিকে। এদের কারুকার্য দেখাচ্ছে নিঃশব্দে। জানালার গায়ে আলোটা যেন একটু কেঁপে ওঠে। ঘরের দেওয়ালে আলো ছায়ার খেলা, দুই প্রজন্মের
দুটি মানুষ মুখোমুখি বসে আছে, কিন্তু তাদের মাঝে যেন জড়িয়ে আছে কয়েক দশকের একটা অনুরণন, এক বক্তব্য বোঝাপড়া। আব্দুল রুশান মোহাম্মদ চায়ের কাপে এক চুমুক দিয়ে ধীরে বলেন, নতুন কোনো খোঁজ মিলল? চিঠিটার ব্যাপারে কিছু জানতে পারলে? সূর্য চুপ করে থাকেন কয়েক সেকেন্ড, চোখে এক ধরনের ভাবনার ছায়া খেলে যায়। তারপর নিচু গলায় বলে, পেয়েছি ঠিকানাটা। পুরোটা না হলে অনেকটাই স্পষ্ট হয়েছে। কলকাতার বউবাজার নর্থ কলেজ স্ট্রিট, চিত্রাঙ্গদা হাউস নামক একটা বাড়ি থেকে চিঠিটা এসেছিল। আব্দুল রুশান মোহাম্মদ কপালে হাত রেখে কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, চিত্রাঙ্গনা হাউস নামটা অদ্ভুতভাবে পরিচিত লাগছে, তবে কই যেন শুনেছি, মনে করতেই পারছি না ঠিকঠাক। সূর্য একটু সামনে ঝুঁকে আসে। আপনি কি নিশ্চিত আপনার পরিচিত কেউ নয় তো? হতেই পারে এত বছর আগে সব, যেহেতু ভুলে যাওয়া তো অস্বাভাবিক নয়। সূর্য থামে, একটু ভেবে আবার বলে, বড় দাদা শঙ্খ কোনো ছদ্মনাম নয় তো? আব্দুল রুশান মোহাম্মদ একটুখানি মাথা নাড়েন, এরপর বলেন, শৃঙ্খল নামের কাউকেই যে চিনি না, এটা স্পষ্ট। ছদ্মনাম হলেও সন্দেহ কাকেই বা করব। তোহরার বন্ধু বান্ধব পরিচিত কারাই ছিল এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর এই চিত্রাঙ্গনদা হাউস নামটাই খুব পরিচিত লাগছে, কোথায় যেন শুনেছি চিত্রাঙ্গনদা নামটা। হতেই পারে এটা কাকতালীয়, এক নামে তো কত কিছুই থাকে, হয়তো তেমন কোথাও থেকে শুনেছি। সূর্য এবার ভাবনার গভীরে যায়, খুব ধীরে বলে, চিত্রাঙ্গদা কি কোনো মানুষের নাম, নাকি অন্য কোনো জায়গায় সংযুক্ত? আব্দুল রুশান মোহাম্মদ সূর্যের এই আঁকিবুকি ভাবনা এড়িয়ে ধীর গলায় জিজ্ঞেস করেন, এখন তাহলে পরবর্তী পদক্ষেপ কি? ঠিকানাটা দিয়ে কি করতে চাইছো? সূর্য এবার নিঃশ্বাস ফেলে বলে, দেখছি একটু খোঁজ নিয়ে যদি কিছু তথ্য পাওয়া যায়। তথ্য না মিললে ভাবছি ঠিকানা চিঠি পাঠাবো, যোগাযোগ করতে চাইবো। এখন তো কলকাতায় যাওয়া সম্ভব না, যা করার এ দেশ থেকেই করতে হবে। আব্দুল রুশান মোহাম্মদ মাথা ঝাঁকিয়ে সম্মতি জানান, তারপর বলেন, চেষ্টা একটাই, একমাত্রই উত্তর, বাকিটা সময় ঠিক করে দেবে। কে জানে কোথায় কি মেলে। চায়ের কাপে শেষ চুমুক পড়ে। সূর্য একটা দীর্ঘশ্বাস ফেলে আর চোখে আব্দুল রুশান মোহাম্মদকে একবার দেখে নেয়, কিছু সময় নিঃশব্দ কাটায়। সূর্যর চায়ের কাপটা তার হাতে তখন নিঃশব্দে, ঠোঁটের ছোঁয়ানোর নয়, শুধু ধরে রাখা। জানালার ফাঁকে বাইরে তাকিয়ে থাকে সে। আলো একটু ফ্যাকাশে হয়েছে, হয়তো হাওয়ার ঘ্রাণে সন্ধ্যা ঢেকে পড়েছে। সূর্য ধীরে মাথা ঘুরিয়ে আব্দুল রুশান মোহাম্মদের দিকে তাকায়। স্বরে কোনো রাগ নেই, নেই আঘাতের স্পষ্ট ভাষা, কিন্তু প্রশ্নটা উঠে আসে গভীর কোথাও থেকে। সূর্য বলে, একটা কথা জিজ্ঞেস করবো বড় দাদা? আব্দুল রুশান মোহাম্মদ একটু চমকে তাকান, তারপর গভীরভাবে বলেন, অনুমতি নিতে হবে না। কি জানতে চাস বল? সূর্য গলা নামিয়ে জিজ্ঞেস করে, গতদিন আপনি শুনলেন প্রকৃতির মাথায় সিঁদুর রাঙা ছিল, অথচ আপনার কোনো প্রক্রিয়া কিংবা অভিব্যক্তি খুঁজে পাওয়া গেল না। আমি ভেবেছিলাম অন্তত মাসুম সাহেবের মতো একটা প্রতিক্রিয়া পাবো আপনার কাছ থেকেও, অন্তত একটা হতবাক হওয়া বা একটা বিরক্তি। কিন্তু আপনি ছিলেন চুপ। এতটা স্বাভাবিক ছিলেন কিভাবে আপনি? আব্দুল রুশান মোহাম্মদ চুপ করে যান, চোখ নামিয়ে রাখেন কিছুক্ষণ, চায়ের কাপটায় আঙ্গুল নিয়ে নাড়ে খানিক, যেন উত্তরের শব্দ খুঁজে বেড়াচ্ছেন কাপের তলায়। তারপর আস্তে করে বলেন, সিঁদুরের ঘটনাটা আমি সেই কলকাতায় প্রকৃতিকে খুঁজতে যাওয়ার সময় থেকেই জানি। অনেকটা অপ্রত্যাশিতভাবেই অরবিন্দ আর মুক্তির কথোপকথন শুনে নিয়েছিলাম সেই দিন। তবে ওসব অপ্রকাশ্য সুন্দর, সব সত্য প্রকাশ পেতে নেই সূর্য। সূর্য চুপ হয়ে যায়, শব্দরা যেন তাকে ফাঁকি দিচ্ছে। মস্তিষ্কে প্রশ্ন আসছে, তবে করার মতো শব্দ নেই। তাও সে শব্দ গুছিয়ে বলে, সবটা জানার পরে এত লম্বা অপেক্ষা। আব্দুল রুশান মোহাম্মদের মুখে একটা অদ্ভুত প্রসন্নতা জেগে ওঠে। তিনি বলেন, তুর্য, আমি তোকে ভালোবেসেছি, কোনো স্বার্থের জন্য না, কোনো প্রাপ্তির জন্য না। আর তোকে ভালোবাসার পিছনে আমি স্বার্থও খুঁজি না। শুধু তাকে ভালো না বেসে থাকা যায় না। এই সামান্য না থাকতে পারার জন্যই যুগ কেটে যাচ্ছে। এই তো এখন যুগটা কাটতেই অপেক্ষা করছি। সূর্যের চোখ ঝাপসা হয়ে আসে একটু, কি বলবে সে? তার শব্দরা আবার হারায়। পাশের দেওয়ালে তখন নিঃশব্দে একটা ঘড়ি টিকটিক করে এগিয়ে চলছে, আর দু মানুষের ভেতর শব্দহীন কিছু সত্য ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সন্ধ্যা হয়ে।
রাশিদা নিঃশব্দে ঘরে ঢুকে হাতে ধরা ট্রেটায় আরো দুটো কাপ, যার থেকে গরম ধোঁয়া উঠছে ধীরে ধীরে। সেই ধোঁয়ায় যেন কিছু অপূর্ণ কথা, হারিয়ে যাওয়া প্রশ্ন আর অপ্রার্থী এক স্মৃতির ঘ্রাণ মিশে আছে। কাপ দুটো খুব যত্নে নামিয়ে দিয়ে খালি কাপগুলো তুলে নিয়ে রাশিদা চলে যায় নিঃশব্দে, যেমন এসেছিল। আব্দুল রুশান মোহাম্মদ চায়ের কাপে চুমুক দিয়ে একটু চুপ করে থাকেন। জানালার ধারে বিকেলের আলো আর একটু ফ্যাকাশে হয়ে এসেছে, যেন রাত নামার প্রতিশ্রুতি নিচ্ছে। হঠাৎ তিনি তুর্যের দিকে তাকিয়ে এক প্রশ্ন ছুড়ে দেন। তোর কি মনে হয় তুর্য, আমার আর প্রকৃতির বিয়েতে যে আমার আব্বা রাজি ছিলেন, এ বিষয়ে রবি কখনো কিছুই বলেনি কেন? আব্বা যদি প্রকৃতির সাথে দেখাই করে থাকতেন তবে তো বাড়ির প্রত্যেকটা মানুষের জানার কথা, এমনকি মিনুরও। এত বছরে একটা মানুষ আমার সামনে মুখ খুলল না। প্রশ্নটা যেন তুর্যের বুকের মধ্যে ধাক্কা দেয়। একটা নিঃশব্দ অস্বস্তি জমে ওঠে গলার নিচে। সে কিছু বলে না, চুপ করে থাকে। তার মনে ছুরিঘাত করতে থাকে সেই বিকেলের কথা, মিনুর রহমানের সেই স্বীকারোক্তি, লুকিয়ে রাখতে চাওয়া সেই পাপ। তুর্য এখনো সেই শব্দগুলোর উত্তর খুঁজছে। কারোর সামনে সে উচ্চারণ অবধি করেনি সেদিনের শোনা একটা শব্দও। সে শুধু একটু হাসে, একটা বিষণ্ণ ভারী হাসি। তারপর নিচু গলায় বলে, এই বাড়ির পরতে পরতে রহস্য। কে কে মনে লুকিয়ে বসে আছে, কে কে সত্য চুপ করে বসে বই বেড়াচ্ছে, তা আমরা কেউ জানি না। সবই কিছু না কিছু লুকিয়ে রেখেছে নিজের মতো করে। আর ঠিক সেই কারণে কেউ কাউকে পুরোপুরি চিনতে পারে না। এই বাড়িতে মানুষের থেকে মুখোশ বেশি। আব্দুল রুশান মোহাম্মদ ধীরে মাথা নাড়েন। তার মুখে কোনো উত্তরের তাড়া নেই, শুধু চোখে একটা বিস্ময় আর স্বীকারোক্তির মিশেল। যেন এক দীর্ঘশ্বাস জমে আছে চোখের কোণে। তিনি খুব শান্তভাবে জিজ্ঞেস করেন, কাল কখন বের হবে? তুর্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সকালে বের হব, বিকেলে একটা ক্লাস আছে, যদি ধরা যায়। আব্দুল রুশান মোহাম্মদ আবার জিজ্ঞেস করেন, আবার ফিরবি কবে? তুর্য স্মিত হেসে বলল, দেখি পকেট ভর্তি কিছু নিয়ে ফেলা যায় কিনা। গিয়ে এই ঠিকানাটায় কিছু চিঠি পাঠাবো ভাবছে। যদি কোনো ফিরতি চিঠি আসে, অন্তত কারো রহস্য সমাধান হোক। আব্দুল রুশান মোহাম্মদ সামান্য হাসলেন, তবে সেই হাসিতে কোনো রহস্য নেই, কোনো ইচ্ছে নেই। চায়ের কাপ দুটো নিঃশব্দে শেষ হয়ে আসে। ঘরের দেওয়াল ঘড়ির কাঁটা একটু এগিয়ে যায়। বাতাসে ভেসে থাকে ধোঁয়া আর কথার গন্ধ। একটা সময় কথাবার্তা থেমে আসে। দুজনেই চুপ, যেন কেউ কিছু না বলেও অনেক কিছু বলে ফেলেছে। ঘরের বাইরে তখন সন্ধ্যা এসে জানালায় বসে পড়েছে, চুপচাপ, ঠিক যেমন তাদের কথার ভেতর জমে থাকা অজস্র না বলা গল্পগুলো। তুর্য ধীরে পা ফেলে নিজের ঘরের দিকে আসে। করিডোরটা নির্জন, নিঃশব্দে কেউ খেলে যায় বাতাসে। জানালার কাছে তখন সন্ধ্যার হালকা আলো, যেন এক অদৃশ্য চিঠির মতো ঝুলে আছে আকাশের কোণে। ঘরের ভেতর ঢুকতেই তুর্যের চোখ যায় টেবিলের উপরে রাখা ফোনটার দিকে। চার্জার লাইন জড়িয়ে আছে। সে ফোনটা হাতে নিতেই ফোনের লক স্ক্রিনের উপরে ভেসে ওঠে হিয়ার দুটো মিস কল। লক খুলে ফোনটার ভেতরে যেতেই স্ক্রিনের আলোয় তার চোখে পড়ে অপরিকল্পিত অথচ অসম্ভবভাবে অনুভূতিত জড়ানো গভীর মেসেজটি সেই দুপুরের শেষ ভাগেই হিয়ার কাছে পৌঁছে গেছে। তুর্যের শরীরটা থমকে দাঁড়ায়। হৃৎপিণ্ড যেন হঠাৎ করে এক বিট থেমে যায়। সে কপালে হাত রাখে। আঙ্গুল বেয়ে থেমে থাকা ঘাম যেন সরে আসে নিঃশব্দে। সে চাইতো না এই মেসেজটা চলে যাক, অন্তত এখন না, অন্তত এভাবে না। তবে সে লিখেছিল কেন? হিয়া সাধারণত কল করে না। সে কল করার সাহস করেছে, এটাই যেন বিশাল ব্যাপার। তবে তুর্যের ভেতরটা টানটান হতে থাকে একটা দোটানায়। সে বিছানার ধারে এসে বসে, এক হাতে ফোনটা ধরে রাখে আর অন্য হাতে মুখ ঢেকে ফেলে। ঘরের বাতাস ভার হয়ে উঠেছে, কোনো দিকেই ঠিকঠাক নিঃশ্বাস চলে না। তার মনের মধ্যে এখন চলছে একটা অদ্ভুত দ্বন্দ্ব। এটা কি একটা ভুল ছিল, নাকি একটা দীর্ঘদিন লুকিয়ে থাকা সত্যের অসাধারণ স্বীকারোক্তি? তুর্য অনেকক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর যেন অদৃশ্য কারো ধাক্কায় উঠে আসে আঙ্গুল, খুলে ফেলে মেসেজের অপশন।
কিবোর্ডে হাত রাখতেই শব্দেরা জড়সড় হয়ে আসে, কিন্তু অবশেষে টাইপ করে ফেলে। কল করেছিলে? একটু দেরি হয়। তুর্যের বুকের মধ্যে দুরু দুরু শব্দ বাজে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে হিয়ার রিপ্লাই। হ্যাঁ, আসলে আপনার দেওয়া মেসেজের অর্থ বোঝার ছিল। তুর্য চুপ করে বসে থাকে কিছুক্ষণ, ভ্রু কুঁচকে তাকায় স্ক্রিনে। ভেতরের অস্থিরতা ঢেকে রেখে সে টাইপ করে। ওসব এমনিতে লিখেছে হিয়া, একঘেয়েমি থেকে, অত কিছু নয়, এত গভীর কিছু না। একটা দীর্ঘ মিনিট পেরিয়ে যায়, তারপর হিয়ার রিপ্লাই আসে। আপনি কি জানেন আপনি আকাশের মেঘ দলের মতো? মনে হয় এই তো আর একটু উঁচুতেই ছুঁয়ে ফেলা যাবে মেঘটাকে। তবে সবই অলিক কল্পনা। ছুতে গিয়েও টের পাই মেঘ ছিল না, শুধু ছিল হাওয়া। তুর্যের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসির জন্ম নেয়, অল্প বিষণ্ণ, আবার খানিক আলোও যেন মিশে আছে তাতে। সে টাইপ করে। তোর কাজেরও মরণ চোখের মতো, তোর কথাগুলো ভয়ঙ্কর, ঠিক যেন গাঢ় কোনো অন্ধকার যে আলো নিয়েও নিঃশব্দে গিলে ফেলে। মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে একটা দীর্ঘ নীরবতা নেমে আসে স্ক্রিনে। দূর থেকে বোধহয় কোনো উত্তর আসবে না, আর হিয়ার যেন শব্দ হারিয়ে গেছে, নিঃশব্দ। বেশ কিছু সময় পর হিয়ার রিপ্লাই আসে। তাহলে আপনার একাকিত্বের মাঝে অবাধে বিচরণ করছে আমার এই ভয়ঙ্কর চোখ। তুর্য একটু তবদা খায়, যেন নিজেই জড়িয়েছে নিজের কথার জালে। সে এবার কথা পাল্টে লেখে। কাল বাড়ি ফিরবো, তোর দৌড়াকে চিঠি দেওয়া সে অপরিচিত সংখ্যের ঠিকানা পেয়েছে। হিয়ার রিপ্লাইটা আসতে খানিক দেরি হয়, কিন্তু তা যেন নিঃশব্দে তুর্যের ভেতরে এক চড়া ঢেউ বইয়ে দেয়। সে লিখছে। সত্যি পেয়েছেন পুরো ঠিকানা? মেসেজটা শেষে যেন একটা না দেখা বিস্ময়ের চিহ্ন টের পাওয়া যায়। তুর্য এবার আর দেরি করে না, সে আঙ্গুল ছুঁয়ে টাইপ করে ফেলে। হ্যাঁ, পুরো ঠিকানাটা। চিঠিটা থেকে উদ্ধার হয়েছে। হিয়ার সামান্য দেরিও না করে লেখে। এখন কি করবেন আপনি? কলকাতায় যাবেন? স্কিন জলজল করে উঠে উত্তরের জন্য। তুর্য মুস্কি হাসে নিজের অজান্তেই, তারপর সে লিখে। যত সম্ভব নয়, দেখা যাক কি করা যায়, তোকে জানাবো। স্ক্রিনের ওপরে তখন দীর্ঘ এক নিস্তব্ধতা, কোনো প্রতিক্রিয়া নেই তৎক্ষণাৎ। কিন্তু তুর্য জানে হিয়া পড়ছে, ভাবছে, আর হয়তো একটু বিষণ্ণতা চেপে রাখা হাসিতে রূপ দিচ্ছে। এরপর আর কোনো নতুন বার্তা আসে না। কথোপকথন নিঃশব্দেই শেষ হয়। ঘরের বাইরে রাত নামতে থাকে চুপিসারে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে তুর্যের ঘুমে ডুবে থাকা চোখে। একটা নিঃশব্দ রাত, অনেক কথার ভেতর দিয়ে জমে ওঠে। শহর ঘুমিয়ে পড়ে। সকালটা ঠিকঠাক আলো ফোটার আগেই ফজরের শেষ মুহূর্তে তুর্য বিদায় নেয় আব্দুল রুশান মোহাম্মদের বাড়ি থেকে। যাত্রাটা লম্বা, আর তাকে যেতেই হবে। সে ফিরছে তার শহরে। তার ক্লাস চলছে, বর্ষপুঞ্জি এগিয়ে যাচ্ছে নিঃশব্দে। কিন্তু সে তো সব ফেলে, সব থেকে ছুটি নিয়ে ঢাকায় ছুটে এসেছিল শুধু রহস্যের সন্ধানে। তবুও খালি হাতে নয়, ফিরছে কিছু সমাধান নিয়ে। সময় গড়িয়ে চলে। এ রহস্যের ঠিকানার খোঁজে তুর্য যতই এগোয়, ততই এক অদ্ভুত অন্ধকারে গা ডুবিয়ে ফেলে সত্য। এ যেন পূর্ব পরিকল্পিত লুকোচুরি। নেহালের চেষ্টাও থেমে নেই। পুরনো কলকাতার মানচিত্র, স্থায়ী লোক খোঁজা, এমনকি স্থায়ী দালাল ধরে পর্যন্ত খোঁজ চালানোর চেষ্টা করছে। কিন্তু সবটাই যেন কুয়াশার ভেতরে হাতড়ে বেড়ানো মতো। সব থেকেও যেন কিছুই নেই। সব যেন সময়ের কালকুটুরিতে আটকে গেছে নিঃশব্দে নিমিষে। তবুও তুর্য হাল ছাড়ে না। নিয়ম করে গুটি কয়েক চিঠি পাঠায় ওই ঠিকানায়। পৌঁছায় কি না সে জানে না, তবে চিঠির সংখ্যা বাড়তে থাকে, সময় পেরোতে থাকে। দিন যায়, 3 দিন, 7 দিন, 10 দিন, কোনো চিঠি ফেরে না। কোনো অচেনা নাম্বার ফোন দেয় না। সব যেন শান্ত, অস্বাভাবিক। এই সময় তোলপাড় জীবন কোথাও থেমে থাকে না। হিয়া আর মিম দুজনেই ঢুকে পড়েছে এক ভিন্ন যুদ্ধক্ষেত্রে। ভর্তি পরীক্ষা, রুটিনের বাধা, সকাল, বিছানায় ছড়িয়ে থাকা বই, মাথায় এলোমেলো চুল গোজা, চোখের নিচে ক্লান্তির ছাপ, আর ক্যালেন্ডারের মার্ক করা পরীক্ষার দিন। দুজনেই নিজস্ব
ব্যারিকেডে নিজেদের মতো যুদ্ধ লড়ছে, সবার দূরত্ব বেড়েছে, যে যার জায়গা থেকে নিখোঁজ, মস্তিষ্কের প্রশ্নের খাতায় ধুলো জমেছে। সময় নিঃশব্দে পায়ের আঙ্গুলে হেঁটে যায়। জ্যৈষ্ঠের ছোঁয়া শহর জুড়ে নতুন গন্ধ এনে দেয়, আর সকালগুলো অচেনা আশ্বাসে ভরে ওঠে। রুটিনের বাধা সকালগুলো এখন আর আগের মতো নয়। চোখের নিচে কালি আছে, কিন্তু সেখানে ক্লান্তির চেয়েও বেশি জেগে থাকে প্রতীক্ষা। দিন পেরোয়, ঘুমহীন রাতের ঘাম, অসমাপ্ত নোট, কাগজের লেখা আত্মবিশ্বাস আর ভয় মিশ্রিত উত্তর। সব কিছু শেষে একদিন সেই মোড় আসে যেখানে প্রশ্নপত্র জমা দেওয়ার হাত দুটো হঠাৎ হালকা হয়ে যায়, আর এক নতুন অজানা শূন্যতা এসে ঘিরে ধরে তাদের। হিয়া আর মিমের ভর্তি পরীক্ষার যুদ্ধের শেষ দাগ কাটে। ভয়, শঙ্কা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে সময় ফুরায়। পরীক্ষা শেষে পড়ে থাকে ফলাফল, আর তারপর যেন স্বপ্ন ছুঁয়ে ফেলে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় নামটা এখন স্বপ্ন কিংবা আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে হয়ে উঠে ভবিষ্যতের ঠিকানা। হিয়া আর মিমের আলাদা বিভাগে ঠাঁই হলেও সুখ একটাই, যে গন্তব্য একই চৌকাঠ। ফলাফল প্রকাশের সাথে সাথেই যেন একটা ছোটোখাটো উৎসব হয়ে ওঠে। ঘরে ঘরে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। হিয়ার বাবা দাদা নিজেরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তাদের খুশিটা যেন নস্টালজিয়ার সাথে মিলেমিশে একাকার হয়ে ওঠে। আব্দুল রুশান মোহাম্মদ নিজে ভিডিও কলে যুক্ত হন এই খুশিতে। তিনি জানেন হিয়া নিজের জেদে জয় করেছে এই স্থান। ওর মনে এই অতীত আকর্ষণের প্রতি শুদ্ধতম অনুভূতির ওকে এই শক্তি দিয়েছে। একদিকে মিমের বাড়িতেও উল্লাস, তাদের কাছে এ যেন অসম্ভব কিছু যা মিম সম্ভব করেছে। মিম বরাবর বড্ড ফাঁকিবাজ, তার ইন্টারের রেজাল্টেরও হাল শোচনীয়, তাই বাড়ির মানুষ তেমন আশা রাখেনি। কিন্তু মেয়ে যেন শেষ দানে কিস্তিমাত দিয়ে হাজির। তার বাড়িতে এখন এই উৎসব চলছে পুরো দমে। বাবা চাচা দিয়ে ঘরে বোঝায়, এ যেন যুদ্ধ জয় করে ফেলা সৈনিক। সব যেন স্বপ্ন পূরণের আয়োজনে জিতে যাওয়া উল্লাস। তবু ওর মাঝে একটা নীরব অনুচ্ছিত্তি শূন্যতা থেকে যায় হিয়ার ভেতরে। তুর্যের সাথে বিগত 1 মাসে কোনো কথা হয়নি তার। তুর্য অবশ্য চরম পর্যায়ে রুক্ষতা রেখেছে। ভর্তি পরীক্ষার আগে কোনো রকম যোগাযোগের অনুমতি সে দেয়নি। হিয়ার মনে ছোট্ট একাংশ হয়তো তার এই জয়ের ভাগিদার তুর্যকেও করছে। তবে তুর্য যেন জানতো হিয়া চান্স পেয়েই যাবে। হিয়ার মস্তিষ্কের অবাধে ঘুরতে থাকে তুর্যের বলা সেই শেষ কথাটা। রেজাল্টের দিন উপহার পেয়ে যাবে। আপাতত আমার উপহার আমাকে আর কল বা মেসেজ করবে না, শুধু পড়তে থাক, আমি আছি। হিয়া আনমনে হাসে। তার ফোনটা অনেকটা দূরে, অনবরত শব্দরা চুপ। তবু চান্স পাওয়ার খবরটা কেমন করে যেন প্রথমেই তুর্যকেই বলতে ইচ্ছে করে। সে ফোনটা তুলে নেয়, মেসেজ অপশন খুলে টাইপ করে, রেজাল্ট এসেছে, চান্স হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা দীর্ঘ মুহূর্ত, তারপর তুর্যের রিপ্লাই আসে, তারপর আরেকটা। খুশি এখন? হিয়ার চোখ জলের মতো ভিজে ওঠে। সে উত্তর দেয়, খুব খুশি। তারপর কিছুক্ষণ চুপচাপ প্রহর কাটিয়ে তুর্যের রিপ্লাই আসে, ঠিক দুপুর 2টায় একটা পার্সেল যাবে, ওটা তো চান্স পাওয়ার উপলক্ষে গিফট, পছন্দ হলে জানাস। হিয়া থমকে যায়। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সে ঘড়ির দিকে তাকায়, 2টা বাজতে বাকি 15 মিনিট। হিয়ার হৃদয় জুড়ে এক অদ্ভুত কৌতূহল, এক চিলতে আলো আর এক ছায়া জমে ওঠে। এত জলদি গিফট! সেই রাজশাহীতে বসে এই ফরিদপুরে সে এত দ্রুত গিফট ম্যানেজ করলই বা কী করে? তাহলে কি সে আগে থেকেই প্রিডিকশন করে রেখেছিল? এই মুহূর্তেই এক প্লেট মিষ্টি খেতে খেতে পিউ রুমে প্রবেশ করল। পিউ কিছুক্ষণ হিয়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করলো। হিয়া তারা 2 হাত দিয়ে নিজের ফোনটা চেপে ধরে বিছানায় একটা কোণায় বসে আছে। হিয়া নিজের ভাবনায় এতটাই মগ্ন যে পিউ এখানে এসেছে সেটা হিয়া বুঝতেই পারেনি। পিউ হিয়ার খুব কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? তুই কি ধ্যান করছিস?
হিয়া চোখ ছোট করে তাকিয়ে বলে। ধ্যান কেন করব? একটা গিফট আসবে, মানে পার্সেল, তার অপেক্ষা করছি। পিউ বড় বড় চোখ করে বলল, ইস, তোরই তো ঈদ চলছে, সবাই তোকে গিফট দিচ্ছে। জানিস, আব্বু আমাকে বলেছিল তোকে নিয়ে যাতে মার্কেটে যাই, তোর যা মন চায় সেটা কিনে দেয়। ইস, তোর মতো এরকম দিন আমার যে কবে আসবে। হিয়া হাসে। পিউ জিজ্ঞেস করে, কিন্তু গিফটটা কে দিচ্ছে আর কি পাঠাচ্ছে? হিয়া কিছু বলতে যাবে তার আগেই দরজার কলিং বেলের আওয়াজ। হিয়া অবাক হয়ে পিউর দিকে তাকায়। বাড়ি ভর্তি মানুষ। হিয়া জানে না পার্সেলের উপর কোনো নাম লেখা কিনা। এত মানুষের ভিড়ে অন্য কেউ দরজা খুলুক এটা সে চায় না। সে খুব অস্থির হয়ে এগিয়ে যায় দরজার দিকে। হিয়ার এই অস্থিরতা দেখে পিউ হিয়ার পিছনে ছুটে যায়। বসার ঘরে বাবা, দাদা, চাচা সকলে একসাথে আড্ডারত। হিয়ান গতকাল রাতেই বাড়িতে ফিরেছে বোনের রেজাল্ট দেবে তাই। সে ডাইনিংয়ে ব্যস্ত খাবার নিয়ে। সকলকে এড়িয়ে হিয়া ছুটে যায় মেন দরজায়। পিও এগিয়ে ওর ঠিক পেছনে দাঁড়ায়। দরজার বাইরে এক ডেলিভারি ম্যান, হাতে ধরা ছোট্ট একটা বাক্স। সম্পূর্ণ বাক্সটা সাদা পলিতে মোড়া। হিয়া পার্সেলটা রিসিভ করে। পিউ কিছুই বলে না। হিয়া চুপিসারে পার্সেলটা নিয়ে এক দৌড়ে নিজের ঘরে চলে যায়। পিউ পিছু যায় হিয়ার। পিউর মনে অজস্র প্রশ্ন, তবে সব সে অপ্রকাশ্য রাখে। ঘরে গিয়ে হিয়া সাদা প্যাকেটটা খুলতেই ভেতরে বাদামি রঙের কাগজে বক্সটা বেরিয়ে আসে। তার উপর তুর্যের হাতের লেখায় ছোট্ট একটা চিরকুট। আমার পক্ষ থেকে তোর নতুন যাত্রার জন্য। হিয়ার হৃৎপিণ্ডের শব্দ যেন মুহূর্তেই দ্বিগুণ হয়ে যায়। পিউ অবাক হয়ে তাকিয়ে আছে বাক্সটার দিকে। হিয়া বাক্সটা খুলতেই চোখ পড়ে একটা ছোট আর একটা বাক্স। ভেতর থেকে বেরিয়ে আসে একটি ফাউন্টেন পেন। কালো ও কপার রঙের সংমিশ্রণের তৈরি এক অনন্য সৌন্দর্য। কলমের গায়ে অদ্ভুত সব কারুকাজ, যেন কোনো প্রাচীন গল্পের অলংকার। কলমের পেছনে লম্বা একটা সাদা পালক, সত্যিকারের কোনো পাখির পালক বোধ হয়। সৌন্দর্য এতটাই নিখুঁত যে এক মুহূর্ত হিয়া কেবল তাকিয়ে থাকে কলমটার দিকে। এ যেন শত শত বছর পিছিয়ে ফেলে আসা কোনো রাজার বার্তার লেখার কলম। কলমের বাক্সের নিচের মাঝারি একটি ডায়েরি, কফি রঙের পাতায় তৈরি। পাতাগুলো গাঢ় রং। প্রতিটি পাতার কিনারায় হালকা ছাপা প্রাচীর রচনার নকশা, যেন একটি অপ্রকাশিত জীবনের গল্প লিখে যাওয়ার জন্য অপেক্ষা করছে। হিয়া তবদা খেয়ে তাকিয়ে থাকে। তার ঠোঁট কেঁপে ওঠে। একটা মানুষকে নিয়ে কি পরিমাণ গবেষণা করলে তার মনের মতো কিছু পাঠাতে পারে। হিয়া কলম হাতে নিয়ে চুপসে থাকে। পিউ হাত বাড়িয়ে ডায়েরিটা হাতে নিয়ে বলে, হিয়া আপি, এর পৃষ্ঠাগুলো তো আসল গাছের পাতা দিয়ে আছে। এগুলো মেশিনে নয়, হাতে বানানো। আমার বান্ধবী জুই আছে না, ওর কাছে দেখেছিলাম আমি। হিয়া জিজ্ঞেস করে, মানে? পিউ বলে, মানে এই ডায়েরির পৃষ্ঠাগুলো হাতে বানানো কাগজ, যেগুলো সরাসরি গাছের পাতা থেকে মেশিনারি সিস্টেমে না গিয়ে হাতে তৈরি করা হয়। আগের যুগে যখন মেশিন ছিল না, তখন কাগজ এভাবেই তৈরি করা হতো। এগুলো এখন তো খুঁজেই পাওয়া যায় না। জুইয়ের মামার থেকে নিয়েছিল। ওর অবশ্য খুব পুরাতন ছিল, কিন্তু তোমাকে এগুলো কে দিয়েছে? হিয়া ধীরে বলে, তুর্য ভাই দিয়েছে, অ্যাডমিশনে পাশ করার জন্য গিফট। পিউ ফিস ফিস করে বলে, রেজাল্ট তো পেলেই ঘন্টাখানেক, এত তাড়াতাড়ি উনি রাজশাহী থেকে ডায়েরি আর কলম পাঠিয়ে দিল? অসম্ভব। এগুলো ফরিদপুরে আসতেই 3 দিন লাগবে, আর খুঁজে খুঁজে কিনতে আরও সপ্তাহখানেক। তাহলে তুর্য ভাই আগে থেকেই জানতো তুমি চান্স পেয়ে যাবে? হিয়া কিছু বলে না। ওর গলা জড়িয়ে আসে। সে জানে না কি বলবে, জানে না কিভাবে অনুভব করবে। সে শুধু ধীরে ধীরে পিউয়ের হাত থেকে ডায়েরিটা নিয়ে পাতা উল্টিয়ে দেখে। হিয়ার ভেতরটা হালকা হয়ে যায়। একটা অদ্ভুত শান্তি, এক নিঃশব্দ বন্ধন, আর এক গভীর উপলব্ধি। হিয়া ডায়েরিটার ভাঁজে চোখ বুলিয়ে খুব আস্তে নিঃশব্দে হাসে। আঙ্গুলের স্পর্শে যেন পুরনো কালের ধুলো গড়িয়ে পড়ে। হঠাৎ করে ফোনটা নিঃশব্দে কেঁপে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে তুর্যের নাম। হিয়া তড়িঘড়ি করে আনলক করে। একটা মেসেজ। আমি পঞ্জিকার হিসেবে চলি না। কাল তিথি সবসময় সারথি হয়। পঞ্জিকা আর তিথি সময়ের হাতেই থাকবে। আমি সাহস করে বিরোধিতা করতে পারি না।
তাই তো মন চাইল ঘন পৌঁছে তোর স্বপ্ন পূরণের ভাগিদার হই। তবে কেন যেন এবার পঞ্চিকার হিসেব কষিয়ে পক্ষ রাখলাম। এসব নতুন, তবে অগ্রহণযোগ্য নয়। জীবন বদলায়, বদলায় গন্তব্য, ইচ্ছে, এমনকি সত্য। সেসব বদলাক, তুই বদলাস না। একই থেকে যে শরৎ, হেমন্ত আর মাঘের শীতেও। তোর চোখের মায়া না কমুক, তোর পায়ের অলংকার যত্নে থাক, তোর কলম থামাস না, স্বপ্ন যেন না ফুরায়। তোর চোখে যেরকম এক টুকরো নীল হাওয়া থাকে, ঠিক তেমনি রয়ে যাক। তোকে গোছানো বড্ড মানাই হিয়া, তুই এলোমেলো হলে এই শহর পথ হারাবে। তুই শুধু ডানা মেলে ধর, এখন সমগ্র আকাশটা তোর। ক্লান্ত হলে জানাস, শহর জুড়ে আবার বৃষ্টি নামাবো। হিয়ার শ্বাস আটকে যায় এক মুহূর্তের জন্য। সে চুপ করে বসে থাকে, ফোনটা শক্ত করে ধরে। বারবার পরে মেসেজটা, প্রতিটা লাইনে হৃদয়ের কথাও যেন আটকে থাকে। এ অন্য কোনো তুর্য। এর ভাষা শক্ত তবে গভীর, তবে হিয়ার কাছে সব নতুন। পিউ অবাক হয়ে বলে, কি লিখেছে? হিয়া কিছু বলে না, মুখে এক টুকরো নিঃশব্দ হাসি, চোখে হালকা ঝাপসা। হিয়া বারংবার মেসেজটা পড়ে, ধীরে, খুব ধীরে। প্রতিটা শব্দ যেন গেঁথে যায় বুকের গভীরে। তবু এর চেয়ে সম্পূর্ণ উপহার, এর চেয়ে পরিপূর্ণতা হিয়া আগে কখনো অনুভব করেনি। মানুষ তার অনুভবের দাস, অথচ অনুভব তো কোনো বাঁধনে থাকে না। সে জলের মতো, ঢেউয়ের মতো, কিংবা কোনো নিঃশব্দ সন্ধ্যার মতো, যাকে স্পর্শ করা যায় না, কিন্তু যার ভার গায়ে লেগে থাকে অনেকক্ষণ। বর্তমানে তুর্য আর হিয়া যেন দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুটি নিঃশব্দ প্রতীক্ষা। দুজনের মাঝে কোনো সংজ্ঞা নেই, নেই কোনো নাম দেওয়া সম্পর্কের দাগ। আছে কেবল অনুভূতির স্থির বিন্যাস, যার একটা সুর আছে, গন্ধ আছে, কিন্তু কোনো উচ্চারণ নেই। হিয়া ডায়েরির পৃষ্ঠায় হাত রাখে, নতুন সঙ্গীর মতো আগলে ধরে এই নির্জীব চিরজীবন্ত পৃষ্ঠাগুলোকে। সময় পেরোয় নিঃশব্দে, দিন গড়িয়ে সন্ধ্যা নামে আকাশে। আলোর ভাঁজে ধূসরতা মিশে গিয়ে গড়ে তুলে এক মায়াবী আবহ। জানালার কাছে হালকা আলো পড়ে, আর সেই আলোয় বসে থাকে হিয়া আর হিয়ান, দুজন দুই জগতের, অথচ একই ছায়ার নিচে জন্ম নেওয়া। আড্ডা থেমে গেছে অনেক আগে। পিউ মাত্র ঘর ছেড়ে আব্দুল রবিল মুহাম্মদের ঘরে গেছে। হিয়ান জানালার ধারে পা গুটিয়ে বসে, পাশে চায়ের মগে ধোয়া উঠছে ধীরে ধীরে। হিয়া পাশেই বসে আছে, চোখে এক ধরনের প্রশান্তির ছায়া নিয়ে। সারা বাড়ি তখন নিশ্চুপ, যেন এই দু ভাই বোনের মাঝে জমে থাকা নীরব কথারাই শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে। অনেক দিন তাদের কথা হয় না বিস্তারিত। বিশেষ করে হিয়ান পড়াশোনার জন্য শহর ছাড়ার পরই তাদের দূরত্ব আকাশ ছুঁয়েছে। হিয়ান হঠাৎ ব্যাগ থেকে একটা চকচকে কাগজে মোড়ানো বই বের করে বাড়িয়ে দেয় হিয়ার দিকে। সে খুব সাদামাটা ভাবে বলে, তোর গিফট। হিয়া অবাক হয়ে প্যাকেটটা খুলে, মোড়কের ভেতরে একটা বই, স্বরূপ সন্ধানী। বইয়ের ক্ষেত্রে হিয়ার বাছাই বিচার নেই, যেন পড়তে পারলেই সুখ। হিয়ান এক অদ্ভুত এক নম্রতা নিয়ে বলে, হিয়া, এটা জীবনের এক অদ্ভুত মোড়। তুই স্বপ্নের খোঁজে বাড়ি ছাড়বি, নিজের জন্য লড়বি, অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাবি। আমি চাই তুই সব সময় মনে রাখ, তুই একা না, তোর সাথে তোর ছায়া হয়ে তোর ভাই আছে। তুই জানিস আমি বই পড়ি না, সারা রাজশাহী এক লাইব্রেরি থেকে অন্য লাইব্রেরি তোর বই খুঁজেছি, তবে মনে কিছু ধরেনি। মনে হলো সব বই বাড়িতে আছে, সব তোর পড়া। এটাই অন্য রকম লেগেছে, তাই নিয়ে আসা। হিয়ার চোখে জল টলে উঠে। সে নিচু স্বরে বলে, তুমি জানতে আমি চান্স পেয়ে যাব? হিয়ান একটু হাসে, এরপর খুব ধীরে হিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, হিয়া, আমার মনে হয়েছিল তোর পরিশ্রম বিফলে যাবে না। এখানে চান্স না পেলেও কোথাও না কোথাও তুই ঠিকই চান্স পেয়ে যাবি। হিয়া একটু জোরানো গলায় বলে, ভাই তুমি তো এমন কথা বলো না কখনো। হিয়ান মৃদু হাসে, একটু থেমে বলে, অবস্থা, পরিস্থিতি শব্দের পরিবর্তন করে। আগে এমন পরিস্থিতি আসেনি, তাই বলে হয়নি। ইয়া, ঢাকা একটা মায়ানগরী, চারপাশে রং আর রং। রঙিন চশমা পরে দুনিয়া দেখিস না, নিজের আদর্শে, নিজের নজরে, নিজের চোখে দুনিয়া দেখিস। যেখানে মনে হবে তুই ক্লান্ত, সেখানেই তোর পাশে তোর ভাই আছে।
হিয়া আর কথা বলতে পারে না। হিয়ানের কণ্ঠের গভীরতা তার মনে শক্ত করে বাজে। এতটুকু ভরসাই হয়তো গভীর কিছু করে ফেলার শক্তি যোগায়। হিয়ার কাছে হিয়ান বরাবরই একজন চমৎকার মানুষ। আজ সে সুখী অনুভূতি করছে এই চমৎকার মানুষের এই শক্ত হৃদয়ের জোরে। তারা দুজন চুপ করে বসে থাকে কিছুক্ষণ নিঃশব্দে। বাইরে সন্ধ্যার আলো গাঢ় হতে থাকে, যেন এই ছোট্ট ঘরের এক কোণে বসে থাকা হিয়া আর হিয়ানের চারপাশে গড়ে উঠেছে এক অদৃশ্য আশ্রয়। সময় আরও খানিকটা এগোয়। ক্যালেন্ডারের পাতায় আসে সেই দিন, যেদিন হিয়া আর মিম প্রথমবার বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরিয়ে পা রাখে। গাঢ় এক উত্তেজনা, নতুন শহরের হাওয়া আর বুক ভরা অজানা আশঙ্কা নিয়েই তারা দাঁড়ায় সেই দীর্ঘ প্রতীক্ষিত গেটের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা শুধু একটা প্রতিষ্ঠান নয়, এ যেন বাংলার বুকে জেগে থাকা এক ইতিহাস, যেখানে প্রতিটা দেওয়াল নিঃশব্দে বলে যায় হাজারো স্বপ্নের গল্প। তবে আজ এ দেওয়ালে হিয়া দেখছে অন্য কাহিনী। সে জড়িয়ে নিয়েছে তার জীবনের সাথে প্রকৃতির উপস্থিতি। সে চারপাশটা দেখে, পায়ের নিচে জমে থাকা গন্ধরাজের শুকনো পাতা, হালকা বাতাসে কাঁপতে থাকা কৃষ্ণচূড়ার ছায়া, সব মিলিয়ে যেন একটা সজীব কাব্য। সে যেন তার পর্যবেক্ষণ মেলাতে থাকে প্রকৃতির ডায়েরির বর্ণনার সাথে। তবে এসব তো সেসব নয়। সময় বদলেছে, যুগ বদলেছে, মানুষরাও আর আগের কথায়। হিয়া সব যেন মেনে নেয়। সে বর্তমানে গা ভাসায়। হিয়া আর মিমের বাবা এসে ভর্তির পর্ব চুকিয়ে গেলেও তাদের আশা হলো আজ প্রথম, তাও নবীন বরণে। হিয়ার সংকোচ খুশি সব যেন নিজেরাই কাটাকুটি খেলছে তার সাথে। এই বিশ্ববিদ্যালয়ে সে প্রথম এসেছিল আব্দুল রুশান মোহাম্মদের সাথে, তার স্মৃতিচারণের নেশায়। তবে আজ এসেছে নিজের অধিকারে, নিজের বিশ্ববিদ্যালয়ের ট্যাগ নিয়ে। হিয়ার অনুভূতি যেন বাস্তবতার সন্ধি খেলে। হিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের সকালটা যেন এক নিজস্ব মরশুমে গড়ে ওঠে নতুন পৃথিবী। পুরো ক্যাম্পাস জুড়ে সাজ নবীন বরণের অনুষ্ঠানটা হিয়ার কাছে বসন্ত উৎসবের মতো লাগলো। ঠিক শীতের তীব্রতা গিয়ে গরমের প্রখরতার আমন্ত্রণ জানানোর মতোই এটাও। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শুরু করে টিএসসি পর্যন্ত সবখানে রঙিন ব্যানার, ফেস্টুন আর লাল নীল কাগজের ফুল। প্যাভিলিয়নের স্টেজে তখন চলছে শেষ মুহূর্তের কাজ। সিনিয়ররা ব্যস্ত, কেউ মাইক সেট করছে, কেউ পানির বোতল দিচ্ছে নবীনদের হাতে। এসব তোড়জোড় হিয়া আর মিমের জীবনে যুক্ত হয় নতুন আরও একটি চরিত্র, নতুন জীবনের নতুন বন্ধু, চীনা, বাপ্পি আর রাহাত। এদের অবশ্যই বসন্ত বাতাসের প্রথম দোলার মতোই আগমন হলো। গোমরা মুখ, বাস্তববাদী পুরুয়া ধরনের ছেলে রাহাত অবশ্য মিমের কোচিংয়ের সহপাঠী। বন্ধুত্ব হয়নি কখনোই, তবে এই ভিড়ে পরিচিত মুখ দেখে সে যেন জড়তা কাটিয়ে বন্ধুর নাম গ্রহণ করলো অনায়াসে। একদিকে হাস্যোজ্জ্বল, অন্যত্র রূপবতী শ্যামকন্যা ট্রিনা কিভাবে যেন ভিড়ের মাঝেই খুঁজে নিয়েছে বন্ধু আর কনফিউজ, অতিরিক্ত হাইপার, সামান্য ভীতু বাপ্পি ট্রিনার স্কুলের বন্ধু। এদের মহল যেন জমে উঠল একদম শূন্য থেকে। নতুন দিন, নতুন জীবনের শুভারম্ভের শেষ তারা ঘরে ফিরে। হিয়া আর মিম দুজনেই এখন পুরান ঢাকায় এই 100 বছর পুরনো আব্দুল রুশান মোহাম্মদের বাড়ির বারান্দায়। এই দুই নতুন অতিথি নয়, যেন দুটো ফুল ফুটে উঠেছে আব্দুল রুশান মোহাম্মদের জীবনে। নিঃশব্দে বাড়িটা যেন নতুন রঙে জেগে উঠেছে। ওদের বিশ্ববিদ্যালয়টা এই বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, রিকশায় মাত্র মিনিট 10। এদের জন্যই এই শহরের কোলাহলের মাঝে সব যেন পূর্ব পরিকল্পিতভাবে গোছানো, সব কিছুই যেন একটা নিখুঁত চিত্রনাট্য অনুযায়ী চলছে। শুরু হয়েছে নতুন যাত্রা, নতুন সুরে, নতুন মুখে।